সারাদিনে দুজনের কম পরিশ্রম হয়নি। সেই দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়ে খানিকটা ঘুরে ফিরে হাওড়া স্টেশন, সেখান থেকে বর্ধমানেও যথেষ্ট ঘোরাঘুরি করতে হয়েছে। তারপর ওই কয়েক ঘন্টা স্টেশনে বসে থাকা কি কম ক্লান্তিকর? এর ওপর ছিল উৎকণ্ঠা আর উত্তেজনা। ডুন এক্সপ্রেসে ওঠার পরপরই শুরু হয়েছে মাতলামি পাগলামি। আনন্দে উত্তেজনায় দুজনেই ভেসে গেছে। গোমো ছাড়ার পরই সুদীপ বলেছিল, বেগম, ঘুমোবে না? আজ তুমি আমাকে ঘুমোতে বলবে না। আজ আমি যা খুশি করব, তাতেও তুমি বাধা দেবে না। না, সুদীপ বাধা দেয়নি, দিতে পারেনি, ইচ্ছে করেনি। এ জীবনে যে মাঝে মাঝে বেহিসাবি আনন্দ বড় ভালো লাগে। তবে 5টা নাগাদ কোডারামা আসতে না আসতেই মালা ঘুমিয়ে পড়েছে। না, আর জেগে থাকতে পারেনি। শত অবসাদ ক্লান্তি সত্ত্বেও সুদীপের দু চোখে ঘুম এলো না। ঘুরে ফিরে বারবার শুধু দাদা বৌদির কথাই মনে পড়ল। দাদা বৌদির জন্য সেবার কাশির দিনগুলো কি আনন্দেই কেটেছিল। সেই ভোরবেলা বৌদির ডাকাডাকিতে ঘুম ভাঙার পর চা খাওয়া। ওই চা বারবার খেতেই কত গল্প। তারপর বৌদি একসময় বকুনি দিতেন, আচ্ছা, তোমরা কি সারাদিন শুধু চা খেয়েই কাটাবে? জল খাবার টাবার খেতে হবে না? এই তো যাচ্ছি। দেখছো না কি সিরিয়াস বিষয়ে আলোচনা হচ্ছে? দাদা গম্ভীর হয়েই জবাব দিতেন, হা ভগবান, এই তোমাদের সিরিয়াস আলোচনা? এইভাবেই দিন শুরু হতো। খাওয়া দাওয়া গল্প গুজবে সারা দিন কোথা থেকে যে কেটে যেত তা টের পাওয়া যেত না। তারপর সূর্য ঢলে পড়লে ত্রিলোচনের নৌকায় চড়ে প্রতিদিন দশাশ্বমেধ ঘাট থেকে অসিঘাট থেকে রাজঘাট ঘুরে আবার দশাশ্বমেধ ঘাটে ফিরে আসা। রাত্রে খাওয়া দাওয়ার পর আবার শুরু হতো গল্প গুজব। কিন্তু দাদা বেশি রাত্রি পর্যন্ত জেগে থাকতে পারতেন না। সুদীপ আর বৌদির গল্প চলত অনেক রাত পর্যন্ত। সুদীপ মিষ্টি খাবে? সুদীপ হাতের ঘড়িটা দেখে একটু হেসে বলে, এই রাত 12:30টার সময় মিষ্টি? তাতে কি হলো, এখনো জলযোগে গেলে খদ্দেরের ভিড় দেখতে পাবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বৌদি বলেন, কাশির মতো ভালো মিষ্টি কলকাতায় পাবে না, বুঝলে? তা ঠিক। এইসব ছাড়াও সুদীপের আরও একটা কাজ ছিল। মার চিঠিটা ডাকবাক্সে দেবার আগে ও রোজ বৌদিকে পড়ে শোনাতো। জানো মা, রোজ বিকেলে যখন গঙ্গায় নৌকা চড়ে ঘুরে বেড়াই, তখন আমার চোখের সামনে ভারতবর্ষের অতীত ইতিহাস ভেসে ওঠে। সবচাইতে উত্তরে অসিঘাট, এর কাছেই দুর্গা বাড়ি, আর ঠিক উল্টো দিকে কাশীবাজের রামনগর প্রাসাদ। এই প্রাসাদের মিউজিয়ামে তুলসীদাসের নিজের হাতে লেখা রামায়ণ আছে। অসিঘাট নাম কেন জানো? শুম্ভ নিশুম্ভ বধের সময় দুর্গার অসি তলোয়ার এখানে পড়েছিল বলেই এর নাম অসিঘাট। এখানকার তুলসীঘাটে বসেই তুলসীদাস তার বিখ্যাত রামচরিতমানস রচনা করেন। রাজা চোৎ সিং থাকতেন শিবালা ঘাটের উপরের দুর্গে। রাজা হরিশ্চন্দ্রের নামে
হরিশ্চন্দ্র ঘাট। রাজা মানসিং তৈরি করেন মান সরোবর ঘাট। জয়সিংহের মান মন্দির আছে মান মন্দির ঘাটে। উদয়পুরের রানাই তৈরি করেন রানাঘাট। দশাশ্বমেধ ঘাটে যে স্বয়ং ব্রহ্মা 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তা তো আর বলে দিতে হবে না। বৌদি হঠাৎ বলেন, তোমার চিঠিগুলো ভারী সুন্দর হয়। সুদীপ হাসে। হাসছ কি? কজন ভালো চিঠি লিখতে পারে? বৌদি ওর দিকে তাকিয়ে বলেন, এরপর তুমি যেখানে যাবে সেখান থেকে আমাকেও চিঠি লিখতে হবে। আরও কত কথা মনে পড়ে সুদীপের। মালা ঘুমের মধ্যেও ওকে জড়িয়ে ধরেছে। নাইট ল্যাম্পের আলোয় সুদীপ একবার দেখে, তারপর মনে মনেই বলে, দাদা বৌদি, শুধু তোমাদের জন্যই আমরা এই আনন্দের মহাসাগরে ভেসে চলেছি। তোমাদের ঋণ কি কোনোদিন শোধ করতে পারবো? 3 দিনের লখনৌ বাস সত্যিই মধুময় হলো। সেই 7 সকালে ওরা চারবাগের হোটেল থেকে বেরিয়ে সারা দিন মনসুরউদ্দিন মিয়ার টাঙায় চড়ে ঘুরে বেড়াতো। রুমি দরওয়াজা, খুরশিদ মঞ্জিল, কাইজারবাগ, শাহ নাজফ, কদম রসুল রেসিডেন্সি, আরও কত কি। বড় ইমামবাড়ার স্তম্ভহীন বিরাট হলঘরটি দেখিয়ে সুদীপ মালাকে বলে, আসাফউদ্দৌলার ইঞ্জিনিয়াররা কি করে কোনো পিলার ছাড়াই এই 50 ফুট উঁচুতে ছাদ তৈরি করলেন তা আজকের ইঞ্জিনিয়াররা বুঝতে পারবেন না। মালা ছাদ দেখতে দেখতে বলে, সত্যিই তো অবাক কাণ্ড। পিলারহীন এত বড় হলঘর পৃথিবীতে আর নেই বলেই শোনা যায়। আচ্ছা, ওই হলঘরের দোতলার ভুলভুলিয়ায় ওরা লুকোচুরি খেলে। তারপর হঠাৎ দেখা হলে সে কি হাসি। কতকালের কত ইতিহাসের সাক্ষী এই লখনৌ শহরে ঘুরতে ঘুরতে সুদীপ বলে যায়। কিছু কিছু ঐতিহাসিক বলেন, লক্ষণ এই শহরের প্রতিষ্ঠা করেন বলেই এর নাম লখনৌ। অনেক বেশি ঐতিহাসিকের ধারণা লখনা নামে এক হিন্দু ইঞ্জিনিয়ার এই শহর তৈরি করেন বলেই নাম হয়েছে লখনৌ। মালা কোনো প্রশ্ন করে না, মুগ্ধ হয়ে ওর কথা শোনে। সুদীপ আপন মনে একটু হেসে বলে, কোথাকার পারস্যের এক অজানা ব্যবসাদার সাদান খান এদেশে এসেই হয়ে গেলেন অযোধ্যার নবাব। সাদান খানের রাজধানী হলো এই লখনৌ। ওর ছেলে সফদার জং রাজধানী করলেন দিল্লি, আর তার ছেলে রাজত্ব চালাতো ফৈজাবাদ থেকে। মালা হেসে বলে, নবাবদের ব্যাপারই আলাদা। তবে লখনৌ এর মানুষ কোনোদিন ভুলবে না সুজার ছেলে আসাফউদ্দৌলাকে। যা কিছু নিয়ে এই শহরের গর্ব তার 12 আনাই ওর তৈরি, তাই নাকি? দৌলতখানা, বড় ইমামবাড়া, মসজিদ, রুমি দরওয়াজা, খুরশিদ মঞ্জিল, আয়েশবাগ, বা আমাদের হোটেল যেখানে, সেই 4 ভাগও তো ওরই তৈরি। সুদীপ প্রায় এক নিঃশ্বাসেই বলে, এসব কিছুর চাইতে বড় কথা, ওর মতো পরোপকারী নবাব ভারতবর্ষের ইতিহাসে দুর্লভ। তাই তো এখনো লোকের মুখে শোনা যায়, জিসকো খুদা নেই দেতা উসকো আসাফউদ্দৌলা দেতা হ্যায়। তার মানে যাকে ভগবানও ফিরিয়ে দিতেন, কিছু দিতেন না, তাকেও আসাফউদ্দৌলা খালি হাতে ফিরিয়ে দিতেন না।
মালা ওর কাঁধের উপর মাথা রেখে দুহাতের মধ্যে একটা হাত নিয়ে খেলা করতে করতে বলে, সব জায়গার ইতিহাসই তোমার মুখস্থ, তাই না? সব জায়গার ইতিহাস জানা কি সহজ ব্যাপার? তবে সেই ছোটবেলা থেকে মার কাছে এইসব জায়গার গল্প এত শুনেছি যে সত্যি মাসিমা যেন ইতিহাস গুলে খেয়েছেন। মালা একটু থেমে বলে, আমাদের পাড়ায় বোধহয় এমন কোনো ছেলে মেয়ে নেই যার ইতিহাসের বই মাসিমা পড়েননি। সুদীপ একটু হেসে বলে, মা তো হরদম স্কুল কলেজের বই আর খবরের কাগজে সন তারিখ বা নামের ভুল বের করেন। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধেবেলায় হোটেলের সামনে টাঙা থামতেই মনসুরউদ্দিন জিজ্ঞেস করে, সাব, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করার পর হজরতগঞ্জে চাট খেতে যাবেন কি? সুদীপ হেসে ওঠে, বলে, আরে মিয়া, লখনৌ এসে চাট খেতে যাব না? মনসুরউদ্দিনও হেসে বলে, হ্যাঁ সাব, আমিও তাই ভাবছিলাম। আলোয় ঝলমল হজরতগঞ্জে শর্মাজির দোকানের সামনে মনসুর মিয়ার টাঙায় বসে বসে চাট খেতে খেতেই মালা বলে, কলকাতায় আধ ঘন্টা 1 ঘন্টা তোমার সঙ্গে একটু গল্প করার জন্য কত কি করতে হতো। তোমাকে একটু ভালো করে কাছে পাবার জন্য কি ইচ্ছেই হতো। সুদীপ মজা করবার জন্যে বলে, সত্যি নাকি? আমি কি তোমার মতো? মালা একটু অভিমান করে বলে, আগে তো তুমি আমাকে পাত্তাই দাওনি। ভয় পেতাম। কিসের ভয়? আমাকে বিয়ে করার ভয়? না না, তা না। তবে চাকরি বাকরি না পেয়ে বেশি দূর এগোতে ভয় হতো। মালা হেসে বলে, আর এখন? তুমি এমন অদ্ভুত প্রতিজ্ঞা করে বসলে যে এখন ভয় করছে না। এখন আর ভয় করে কি লাভ? সুদীপ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন যেভাবেই হোক এগিয়ে যেতে হবে। হোটেলে ফিরেও কত গল্প, কত খেলা। তারপর একবার মালা ওর কানে কানে ফিসফিস করে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? মনে হচ্ছে টাটা স্টিলের শেয়ার কিনেছি, সারা জীবনেও এর দাম কমবে না। মালা শুধু হাসে। 3 দিনের লখনৌ বাসের মেয়াদ ফুরিয়ে আসে। নৈনিতাল এক্সপ্রেস ধরার জন্য মনসুরউদ্দিনের টাঙায় চড়ে স্টেশন পৌঁছে সুদীপ বলে, খোদার কাছে একটু দোয়া করো আমরা যেন সুখী হই। বৃদ্ধ মনসুরউদ্দিন মিয়া সঙ্গে সঙ্গে দুহাত উপরে তুলে বলে, সাব, খোদা মেহেরবান, তিনি নিশ্চয়ই আপনাদের ভালো করবেন। 9টা বাজতে না বাজতেই নৈনিতাল এক্সপ্রেস কাঠগোদাম পৌঁছল। সেখান থেকে নৈনিতাল মাত্র ঘন্টাখানেকের রাস্তা। ইন্ডিয়া হোটেলে ঘর পেতে একটুও অসুবিধে হলো না। তাছাড়া ঘরটিও বেশ ভালো। জিনিসপত্র ঠিকঠাক করে চা খেতে খেতেই সুদীপ প্রশ্ন করল, বেগম, নৈনিতালের মানে জানো? কোনো জায়গার নামের আবার মানে কি? তাল মানে লেক, জলাশয়, তা জানো? তাই বুঝি? হ্যাঁ, এখানকার এই লেকের পাড়ে নয়নী দেবীর মন্দির আছে বলেই। ও, নয়নী নৈনী হয়েছে, আর আর বলতে হবে না। কলকাতা থেকে রওনা হবার আগে দাদা বৌদি দুজনেই বলেছিলেন, সুদীপ,
অন্তত দিন 10-12 নৈনিতালে থেকো। অত দিন? বৌদি বলেছিলেন, হ্যাঁ, এই মন আর এই সময় সারা জীবনেও আর ফিরে আসবে না। তাছাড়া দুজনে দুজনের সঙ্গে প্রাণ খুলে কথাবার্তা বলবে। এই সময় কোনো দ্বিধা দ্বন্দ্ব নিয়ে মেলামেশা করলে সারা জীবনই স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে যায়। তাই তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বিশ্রাম নেবার সময়ই সুদীপ বলল, বেগম, দাদা বৌদি কি বলেছেন তা মনে আছে? হ্যাঁ, মালা একটু থেমে বলে, তুমিও আমাকে নতুন দেখছো না, আর আমিও তোমাকে নতুন দেখছি না। তুমিও আমাকে ভালোভাবে জানো, আমিও তোমাকে ভালোভাবেই জানি। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে না। তা ঠিক, কিন্তু তুমি আমাকে স্বামী হিসেবে তো কোনোদিন কাছে পাওনি। আমিও। মালা ওর গলাটা জড়িয়ে ধরে বলে, তুমি কিছু চিন্তা করো না, আমরা ঠিকই সব কিছু মানিয়ে নেব। সুদীপ কি বলবে, চুপ করে থাকে, কিন্তু মনে মনে বলে, এখন না হয় দাদা বৌদির পয়সায় ফুর্তি করছি, কলকাতায় ফিরেও ওদের বাসাতেই উঠব। দাদা অবশ্য বলেছেন, যা হোক একটা চাকরি ঠিকই জোগাড় হয়ে যাবে, কিন্তু হাসি ঠাট্টা গল্পগুজব আনন্দ উপভোগের পর মুহূর্তেও সুদীপের মন কখনো কখনো খচখচ করে। তল্লিতাল মল্লিতালের পাড় দিয়ে ঘোরাঘুরি করার সময়ও মাঝে মাঝে ওই কিন্তুর চিন্তায় আনমনা হয়ে যায়। তবু দিনগুলো বেশ কাটে। বেগম, এই নৈনিতালের আশেপাশেই আরও অনেক ভালো ভালো জায়গা আছে। তুমি কি 2-1টা জায়গায় যেতে চাও? না না, আমি আর কোথাও যাচ্ছি না, এখানেই বেশ আছি। মালা একটু থেমে বলে, কতদিন ধরে স্বপ্ন দেখছি তোমাকে একটু প্রাণ ভরে কাছে পাবার জন্য। আমাকে আর কোথাও যেতে বলবে না। সুদীপ ওর কথা শুনে হাসে। কলকাতায় ফিরে যাবার পর আবার কবে তোমাকে এভাবে পাবো, তার কি ঠিক আছে? দিনগুলো বেশ কেটে যায়। দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল। সেদিন সকালে ব্রেকফাস্টের সময়ই ওরা হঠাৎ ঠিক করল খুরপতাল যাবে। বেশি দূরে নয়, মাত্র মাইল 3 রাস্তা, হাঁটতে হাঁটতেই যাবে। আবার দুপুরের আগেই ফিরে আসবে। চা খেতে খেতেই ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। হঠাৎ এক মধ্যবয়সী বাঙালি ভদ্র মহিলা ওদের টেবিলের পাশে এসে দাঁড়িয়ে একটু হেসে বললেন, কদিন ধরেই ভাবছিলাম আপনাদের সঙ্গে আলাপ করব, কিন্তু তা আর হয়ে ওঠেনি। মালা পাশের একটা খালি চেয়ার একটু এগিয়ে দিয়ে বলে, আপনি বসুন। বসবো, আপনাদের বিরক্ত করা হবে না তো? সুদীপ বলল, আপনি নিজে থেকে আলাপ করতে এসেছেন, আর বিরক্ত হব? ভদ্রমহিলা চেয়ারে বসেই বলেন, অনেককাল বাইরে ছিলাম বলে বাঙালি দেখলেই আলাপ করার লোভ ছাড়তে পারি না। মালা জিজ্ঞেস করে, আপনারা কোথায় থাকেন? বছর 2 হলো কলকাতার কাছে কল্যাণীতে থাকি, তবে তার আগে 22 বছর ব্রিটেনে ছিলাম। ও। সুদীপ এবার হাত জোড় করে নমস্কার করে বলে, আমার নাম সুদীপ্ত সরকার, তবে সবাই আমাকে সুদীপ বলে, আর ও আমার স্ত্রী মালা। আপনাদের বোধহয় বেশি দিন বিয়ে হয়নি, তাই না?
মালা লজ্জায় মুখ নিচু করে। সুদীপ একটু সলজ্জ হাসি হেসে বলে, বিয়ের পরপরই আমরা বেড়াতে বেরিয়েছি। সো ইউ আর অন হানিমুন ট্রিপ? ওরা দুজনেই লজ্জায় মুখ নিচু করে। ওয়েটার আসতেই মালা 3টে কফির অর্ডার দেয়। এবার ভদ্রমহিলা একটু হেসে বলেন, আপনাদের সঙ্গে গল্প করার নেশায় আমার পরিচয় দিতেই ভুলে গেছি। ওরা হাসে। আমার নাম বিদিশা ব্যানার্জি, আর আমার স্বামী হচ্ছেন শ্যামল ব্যানার্জি। সুদীপ্ত বলে, আপনার নামটা ভারী সুন্দর। আমার বাবা আর্কিওলজিক্যাল সার্ভেতে কাজ করতেন, তাই আমাদের সব ভাই বোনের নামই ওই রকম। এবার উনি মালার দিকে তাকিয়ে বলেন, তোমার নামটাও খুব সুন্দর। আর আমার নামটা? সুদীপ হাসতে হাসতে প্রশ্ন করে। আপনার নামটিও বেশ ভালো। এর মধ্যে মিস্টার ব্যানার্জি পাইপের টোবাকো কিনে ফিরে এসে ওদের টেবিলের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে বলেন, তুমি এরই মধ্যে আড্ডা জমিয়েছ? সুদীপ সঙ্গে সঙ্গে খালি চেয়ারটা এগিয়ে দিয়ে বলে, আপনি বসুন। বসবো? আপনারা কোথাও বেরোবেন না? না না, আপনি বসুন, আমাদের তেমন কোনো বেরোবার তাগিদ নেই। মিসেস ব্যানার্জি হাসতে হাসতে স্বামীকে বলেন, ওরা হানিমুনে এসেছে। মিস্টার ব্যানার্জি বললেন, অল দ্য বেস্ট ফর ইউর ম্যারিড লাইফ। ধন্যবাদ। মিসেস ব্যানার্জি স্বামীর দিকে তাকিয়ে বলেন, নিউলি ম্যারিড কাপলকে অমন শুকনো শুভেচ্ছা জানাবার কোনো মানে হয় না। হয় ওদের একদিন ভালো করে খাওয়াও, নয়তো কিছু প্রেজেন্টেশন দাও। সুদীপ আর মালা প্রায় একই সঙ্গে বলে ওঠে, না না, তার দরকার নেই। মিস্টার ব্যানার্জি বললেন, ওকে, আজ রাত্রিরেই ওদের অনারে ডিনার হোক। সুদীপ আর মালা দুজনেই বারবার বলল, ওসব কিছুর দরকার নেই। কিন্তু মিস্টার ব্যানার্জি বললেন, এসেছি বেড়াতে, 4 জনে একসঙ্গে খাবো, আর তো কিছু না, এতে এত আপত্তির কি আছে? ডাইনিং রুম ছেড়ে এবার দোতলার বারান্দায় বসে ওদের আড্ডা হয়। এ কথা সে কথার পর সুদীপ জিজ্ঞেস করে, ব্রিটেন থেকে চলে এলেন কেন? আমাদের তো একটা মাত্র মেয়ে, তার বিয়ে দিয়েছি কলকাতারই একটি ছেলের সঙ্গে। তাছাড়া ও দেশে যাবার আগেই কল্যাণীতে এক টুকরো জমি কেনা ছিল, তাই চলে এলাম। মালা মিসেস ব্যানার্জিকে জিজ্ঞেস করে, আপনার জামাই কি করেন? আমার জামাইও ওর মতো ইঞ্জিনিয়ার। তাই নাকি? মিসেস ব্যানার্জি বলে যান, কানপুর আইআইটি থেকে পাশ করার পর ও আমেরিকায় গিয়ে পোস্ট গ্রাজুয়েট হয়। এবার উনি একটু হেসে বলেন, আমরা 3 জনে আমেরিকায় বেড়াতে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়। আচ্ছা। সুদীপ মিস্টার ব্যানার্জির দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি এখন কিছু করছেন না? মিস্টার ব্যানার্জি প্রাণ খোলা একটু হাসি হেসে বলেন, ইঞ্জিনিয়ারিং পাশ করলেও আসলে আমরা মিস্ত্রি, তাই কাজ না করে আমরা থাকতে পারি না। উনি একটু থেমে বলেন, আমি আর আমার জামাই মিলে একটা ছোট্ট কারখানা করেছি। বাহ, খুব ভালো। হ্যাঁ, বেশ ভালোই লাগছে। লাকিলি কাজের ছেলেগুলো ভালো পেয়েছি। এবার মিস্টার ব্যানার্জি ওকে জিজ্ঞেস করেন, আপনি কি করেন? দাদা, আপনারা আমাদের চাইতে বয়সে অনেক বড়, প্লিজ আপনি বলবেন না। অল রাইট, তুমিই বলবো। এবার সুদীপ খোলাখুলি বলে,
দাদা, আমি এখনো বেকার, অনেক চেষ্টা করেও। মিসেস ব্যানার্জি একটু হেসে বলেন, উনিও তো চাকরি পাবার আগেই আমাকে বিয়ে করেন। মিস্টার ব্যানার্জি এবার প্রাণ খোলা হাসি হেসে বলেন, যারা বেকার অবস্থায় বিয়ে করে তারাই জীবনে সাকসেসফুল হয়। সুদীপ আর মালা ওর কথা শুনে হাসে। মিস্টার ব্যানার্জি সুদীপকে বলেন, হাসছ কি? ঠিকই বলেছি। আর যদি এখনই বেকারত্ব ঘোচাতে চাও তাহলে একদিন কল্যাণী চলে এসো। সুদীপ অবাক হয়ে ওর দিকে তাকায়। আরে, অবাক হওয়ার কি আছে? তুমি গ্রাজুয়েট তো? হ্যাঁ। তবে কিচ্ছু চিন্তার নেই, তুমি যেদিন আসবে সেই দিনই তোমাকে আমি কাজে লাগিয়ে দেব। মিস্টার ব্যানার্জি সঙ্গে সঙ্গে পার্স থেকে একটা ভিজিটিং কার্ড বের করে ওর হাতে দিয়ে বলেন, আমরা 12ই কলকাতা ফিরব। তারপর যে কোনো দিন 9টা থেকে 5:30টার মধ্যে চলে এসো, আদার দেন স্যাটারডে সানডে। কলকাতায় ফেরার পর দাদা হাসতে হাসতে বললেন, এই সংসারে যারা সাহস করে জয় মা বলে ঝাঁপ দিতে পারে তারা কখনো ব্যর্থ হয় না। কিন্তু মুশকিল হচ্ছে অধিকাংশ মানুষেরই এই সাহসটুকু নেই। বৌদি বললেন, ওসব যাই বলো, আসলে মালার ভাগ্যেই সুদীপের এই চাকরি হলো। তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গেই এই চাকরি কেন হলো? সুদীপ এ যুগের ছেলে, গ্রহ নক্ষত্র ভাগ্য টাগ্য অত বিশ্বাস করে না। তবুও ও মনে মনে অনুভব করে কোনো এক অজ্ঞাত অদৃশ্য শক্তি যেন তাকে ঘন অন্ধকার রাত্রে জীবন নদীর এক একটি খেয়াঘাট নির্বিবাদে পার করে দিচ্ছে। একেই কি বলে ভগবান, নাকি ভাগ্য? না, সুদীপ তার উত্তর জানে না, খুঁজে পায় না, কিন্তু মর্মে মর্মে অনুভব করে, বিশ্বাস করে মানুষের জীবনে এমন অনেক কিছুই ঘটে যার কারণ বা যুক্তি জানা যায় না, তবু ঘটে, ঘটবেই। কল্যাণী লোকালে বসে বসে সুদীপ কত কি ভাবে, অবাক হয়ে ভাবে। কাশিতে গিয়ে এই দাদা বৌদির সঙ্গে আলাপ, নৈনিতালে গিয়ে ব্যানার্জি দম্পতির সঙ্গে পরিচয় হবার কোনো কারণও ছিল না, সম্ভাবনাও ছিল না। এমন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যে পরিচয় বা ভাব ভালোবাসা হতে পারে তা ও স্বপ্নেও ভাবেনি। জিপিওর সামনে থেকে কত ফর্ম কিনে কত জায়গায় চাকরির জন্য আবেদনপত্র পাঠিয়েছে, কিন্তু একটা ইন্টারভিউ পর্যন্ত পায়নি। অথচ ব্যানার্জি সাহেব এক কথায় ওকে 600 টাকা মাইনের স্টোর ক্লার্ক করে দিলেন। হঠাৎ পরপর যেন কয়েকটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে ওর জীবনটাই বদলে দিল। অখ্যাতি, অপযশ, অপবাদই যেন হঠাৎ পরম আশীর্বাদে পরিণত হলো। মা ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, কত লোকে কত কথা বলেছে, কিন্তু আমি তো তোকে পেটে ধরেছি। আর কেউ না জানলেও আমি জানি তুই কোনোদিন কোনো অন্যায় করতে পারিস না। মালার মা ওর মুখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এতদিন আমি তোমার মাসিমা ছিলাম, এখন কিন্তু তুমিও আমার ছেলে, আমিও তোমার মা। শুধু বাবা মা ভাই বোনেরাই না, সারা বোসপাড়ার মানুষ সুদীপ আর মালার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। বঙ্কুদার রকে বসে পান জর্দা চিবুতে চিবুতে
কালুদা মুখ টিপে হাসতে হাসতে বললেন, বুঝলি দীপু, আমি আগেই সবাইকে বলেছিলাম তুই কিছু একটা করে সবাইকে চমকে দিবি বলেই মালাকে অমন করে লুকিয়ে বিয়ে করেছিস। বিমান বেশ গম্ভীর হয়েই মালাকে বলল, দীপু তো তোমাকে নিয়ে কেটে পড়ে নিজের ভাগ্য ফিরিয়ে নিল, কিন্তু আমরা কাকে নিয়ে কেটে পড়ি বলতে পারো? কেন, তোমার তো শিখা আছে, চাপা হাসি হেসে মালা বলে। আরে দূর দূর, ভিক্টোরিয়ায় গিয়ে যে পাশে বসতেই ভয় পায় সে আবার। সুদীপ, সমর, অলোক আর মালা ওর কথায় হো হো করে হেসে ওঠে। হাসি থামলে সমর বলে, হ্যাঁ রে দীপু, তোদের কল্যাণীর বাড়িতে আমাদের একদিন নেমন্তন্ন করবি না? মালা সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা তিনজনে শনিবার সকালেই আমাদের ওখানে চলে এসো, সারা দিন খুব হইচই করা যাবে। সুদীপ বেশ গম্ভীর হয়েই বলে, দেখছিস আমার ওয়াইফ কত ভালো। ওর কথায় সবাই হেসে ওঠে। কল্যাণীর দিনগুলো সত্যি আনন্দময় হয়ে উঠল। সুদীপ ব্রেকফাস্ট খেয়ে অফিস যায়, আধ ঘন্টার লাঞ্চ ব্রেকে এসে চট করে খেয়ে নেয়, তারপর 6:45 মধ্যেই বাড়ি। মালা এখন পাকা গিন্নি, দুপুরবেলাতেই দুবেলার রান্না সেরে রাখে। সুদীপ বাড়ি ফেরার আগেই ও বাথরুমে গিয়ে গা ধুয়ে চুল বেঁধে কাপড় চোপড় বদলে নেয়। সুদীপের সাইকেলের বেল শুনতেই ও দরজা খুলে দাঁড়ায়, হাসি মুখে অভ্যর্থনা করে। সুদীপ সঙ্গে সঙ্গে ভেতরে আসে না, ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। কি হলো, ভেতরে এসো। সুদীপ তবু অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। মালা আবার বলে, ভিতরে এসো। দরজার সামনে দাঁড়িয়ে অমন হাঁ করে তাকিয়ে থাকলে লোকে কি ভাববে বলো তো? আমার সুন্দরী বেগমকে আমি হাঁ করে দেখি আর অন্য কোনোভাবেই দেখি, তাতে কার কি বলার আছে? থাক থাক, অনেক হয়েছে, ভেতরে এসো। সাইকেল বারান্দায় রেখে ঘরের মধ্যে ঢুকেই সুদীপ পর্দা টেনে দিয়ে মালাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি দিন দিন আরো সুন্দরী হচ্ছ। তা তো বটেই, সত্যি বলছি। কি এমন কারণ ঘটল যে দিন দিন আরো সুন্দরী হব? মনে শান্তি, তার উপর বিয়ের জল পড়েছে না। ওর দুহাতের মাঝখান থেকে মালা ছিটকে বেরিয়ে পড়ে। রান্নাঘরে চা করতে করতে নিজের মনে খুশির হাসি হাসে। মনে মনে ভাবে, দীপ বোধহয় কথাটা ঠিকই বলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেই নিজের ভালো লাগে। তাছাড়া আশেপাশের বাড়ির সবাই বলেছে। চাটা খেয়ে সুদীপ বাথরুমে যায়, স্নান করে, তারপর পায়জামা পাঞ্জাবি পরে বসতে না বসতেই মালা কিছু খেতে দেয়। মালাও সামান্য কিছু খায়। খেতে খেতেই গল্প হয়, জানো দীপ, আজ দুপুরে আমাদের দারুণ আড্ডা জমেছিল। আমাদের মানে? লিপি, মিত্রাদি আর বেলাদি হঠাৎ এসে হাজির। মালা হাসতে হাসতে বলে, কখন খাওয়া দাওয়া করলে? সে আর বলো না। মুখে হাসি নিয়েই মালা বলে যায়, এমন আড্ডায় জমেছিল যে কেউ আর আড্ডা ছেড়ে উঠতে চায় না। শেষ পর্যন্ত 3 বাড়ি থেকে কিছু কিছু রান্না বান্না এখানে এনে সবাই ভাগযোগ করে খাওয়া হলো। ও মাথা নেড়ে ভুরু নাচিয়ে বলে, আজ সত্যিই খুব মজা হয়েছে। কি নিয়ে আড্ডা হলো?
কি নিয়ে কথা হয়নি, কে বিয়ের আগে কার সঙ্গে প্রেম করেছে, স্বামীরা কাকে কি রকম করে আদর করে ভালোবাসে। ভেরি গুড সাবজেক্ট। সেই সঙ্গে লিপির গান। বাহ, চমৎকার। সত্যি আজ দুপুরটা বেশ কেটেছে। সুদীপ বরাবরই একটু ঘরকুনো। আগে ছাদের ওই ঘর বা বসপাড়ার মধ্যেই ওর দিনরাত কেটে যেত। এখন যেন আরও ঘরকুনো হয়েছে। অফিস থেকে বাড়ি ফেরার পর আর নড়তে চায় না। পিঠে দুটো বালিশ দিয়ে আধশোয়া অবস্থায় বই পড়ে, তারপর খেয়ে দেয়ে ঘুম। এই ওর দৈনন্দিন জীবন। তবে হ্যাঁ, মাসে অন্তত দুবার কলকাতায় যায়, দাদা বৌদি বাবা মার কাছে। কোনো কোনো বার সিনেমা থিয়েটারও দেখে, কিন্তু কল্যাণীতে থাকলে বিশেষ বেরুতে চায় না। আবার মালার রোজ একটু না বেরুলে ভালো লাগে না। কোনো কোনো দিন ও জোর করে সুদীপকে নিয়ে বেরোয়। সন্ধ্যের পর একলা একলাও আশেপাশের বাড়িতে যায়। আশেপাশের বাড়ির লোকজনরাও বেশ ভালো। লিপির স্বামী জয়ন্ত ডাক্তার, মাত্র 2 বছর আগে পাশ করে কল্যাণীরই একটা নার্সিংহোমে চাকরি করছেন। বেলাদির স্বামী বিবেকদা সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট। কল্যাণীতে নিজের বাড়ি তৈরি করার পরই সরকারি চাকরি ছেড়ে নিজের কনস্ট্রাকশন ফার্ম খুলেছেন। বিবেকদার ছোট ভাই অভিকও দাদা বৌদির কাছে থাকে ও নৈহাটির একটা জুট মিলে অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার। সুদীপের চাইতে বছর 3 বড় হলেও এখনো বিয়ে করেনি। এ পাড়ায় সুদীপই ওর একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। মালা বলে, তোমাদের দুজনের যে কি করে বন্ধুত্ব হলো তা ভেবে পাই না। অভিক জিজ্ঞেস করে, কেন? তোমাদের দুজনের স্বভাবের মধ্যে কোনো মিল আছে? মালা নিজেই নিজের প্রশ্নের উত্তর দেয়, তুমি তো কালবৈশাখী, কখন কোথায় কি করবে তার ঠিক ঠিকানা নেই। আর দীপ স্নিগ্ধ হেমন্ত। ওর কথা শুনে দুজনেই হাসে। হাসতে হাসতেই অভিক বলে, মালা তুমি কবিতা লেখো, সুদীপের সংসারে হাড়ি ঠেলার জন্যে তুমি জন্মাওনি। মালা ঠিকই বলেছে। সুদীপ ঘরকুনো, আর অভিক ওর মোটর সাইকেলে সারা দিন চক্কর দিয়ে বেড়ায়। সুদীপ সাদাসিধে জীবনযাপন করতে পারলেই খুশি, কিন্তু অভিক অত্যন্ত শৌখিন। ও হায়দ্রাবাদের নিজাম হবার স্বপ্ন দেখে। অভিক হই হই রই রই করে বাঁচতে চায়। ও মাঝে মাঝে মোটর সাইকেলের পেছনে সুদীপ আর মালাকে নিয়ে নৈহাটি টকিজে নাইট শো সিনেমা দেখতে যায়। মিত্রাদির স্বামী বিভাসদা কল্যাণ ইউনিভার্সিটিতে ইতিহাসের লেকচারার। মিত্রাদি আর বিভাসদা দুজনেই সমান আড্ডাবাজ। সব মিলিয়ে সুদীপ আর মালা ভালোই আছে। প্রাচুর্য না থাকলেও কোনো অভাব নেই। এইভাবেই 2 বছর বেশ কেটে গেল। তবে এর মধ্যে সুদীপ বিশেষ ছুটি ছাটা নিতে পারেনি। ছুটির বদলে টাকা নিয়ে বাবার কিছু দেনা শোধ করেছে, কিছু ব্যয় করেছে নিজের সংসারের জন্য। স্বামী স্ত্রী মিলে ঠিক করলো এবার ছুটি নিয়ে কোথাও বেড়াতে যাবে। হাজার হোক বেড়াতে গেলে ব্যানার্জি সাহেবের কোম্পানি থেকে কিছু টাকা পাওয়া যাবে। ওই টাকার সঙ্গে আর কিছু খরচ করলেই বেশ কিছুদিন বেড়ানো যাবে। মালা বলল,
আমি কোনোদিন সমুদ্র দেখিনি, এবার সমুদ্রের ধারে কোথাও বেড়াতে যাব। দুজনে মিলে অনেক হিসেব নিকেশের পর ঠিক হলো পুরী। ওখানে গেলে কোণার্ক, ভুবনেশ্বরও দেখা হবে। সুদীপ ছুটির দরখাস্ত করার আগেই মহিলা মহলে খবরটা ছড়িয়ে পড়ল। তার পরদিনই অভিক এসে হাজির। হ্যাঁ রে সুদীপ, তোরা পুরী যাচ্ছিস কেন? তুই যাবি? অভিক উত্তর দেবার আগেই মালা বলল, হ্যাঁ হ্যাঁ অভিকদা, চলুন, খুব মজা হবে। মাথা দুলিয়ে অভিক বলল, খুব মজা হবে তাই না? কিন্তু আগে তো আমার কথা মনে হয়নি। সুদীপ একটু হেসে বলল, ওরে, আমরা শুধু আলাপ আলোচনাই করেছি, আমি এখনো ছুটির অ্যাপ্লিকেশন করিনি। কিন্তু তোর বউ সারা পাড়ায় এমন পাবলিসিটি দিয়েছে যে আমি ভাবছিলাম তোরা কালই যাচ্ছিস। অভিক মালার দিকে তাকিয়ে বলে, চট করে কফি করো, কফি না খেলে ব্রেন খুলবে না। এক্ষুনি সব প্ল্যান প্রোগ্রাম ফাইনাল করছি। কফি খেতে খেতেই দুই বন্ধুতে ঠিক করে 7 তারিখ সোমবার থেকে ছুটি নিলে 5ই শনিবার রওনা হওয়া যাবে সোজা পুরী। তারপর ওখান থেকে ভুবনেশ্বর, কোণার্ক, সম্ভব হলে 2-1 দিনের জন্য চিস্কা। মালা জিজ্ঞেস করল, আমরা কি পুরো ছুটিটাই উড়িষ্যায় কাটাবো? সুদীপ বলল, না না, 1 মাস থাকবো কেমন করে, 2-4 দিন তো বাবা মার কাছেও থাকতে হবে। বাবা মার কাছে তো হরদমই থাকছি, ছুটি নিয়ে বাগবাজারে থাকার কোনো মানে হয়? না না, কয়েকটা দিন মার কাছে থাকতেই হবে। অভিক বলল, এতদিন পর যখন ছুটি নিচ্ছি তখন দিন 15 নিশ্চয়ই ওখানে থাকবো, তারপর দেখা যাক কি হয়। সুদীপ বলল, হ্যাঁ, দিন 15 নিশ্চয়ই থাকবো। একটু থেমে বলল, তাছাড়া 2 বছর এক নাগাড়ে কাজ করে এখন সত্যিই বেশ টায়ার্ড মনে হচ্ছে। কিছুদিন টানা বিশ্রাম না নিলে আর কাজ করতে পারবো না। মালা বলল, সেজন্যই তো বলছিলাম, পুরো ছুটিটা বাইরে থাকলে শরীর মন দুটোই ভালো হবে। অভিক বলল, আচ্ছা, আর অত বকবক করতে হবে না, আগে তো যাওয়া যাক, তারপর ফেরার কথা ভাবা যাবে।